ইউভাল নোয়া হারারি, ইনি একজন ইসরায়েলি থিঙ্কার। তো উনি পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি। তো ওনার বেশ কয়েকটা বই আছে খুবই বিখ্যাত, তার মধ্যে স্যাপিয়েন্স একটা বই। তো উনি রিসেন্টলি একটা বই বের করেছেন, এই বইটার নাম হলো নেক্সাস, আ ব্রিফ হিস্টোরি অফ ইনফরমেশন নেটওয়ার্কস ফ্রম দ্য স্টোন এজ টু এআই। পাথরের যুগ, স্টোন এজ, পাথরের যুগ থেকে এআই, আজকে আমরা যে এআই যুগে বসবাস করি, এই সময়ে ইনফরমেশন নেটওয়ার্ক আমাদেরকে আমরা কিভাবে ইনফরমেশন নেটওয়ার্কের ভিতরে ঢুকে আছি অলওয়েজ, এবং এটা আমাদের ভবিষ্যৎটা কোন দিকে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে উনি আলোচনা করেছেন। তো এই বইটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, প্রথমে আসো, আজকে থেকে প্রায় 1 লক্ষ বছর আগে, মানে মানুষ যে আজকে এই পর্যন্ত আসলো, 1 লক্ষ বছর আগেও তো মানুষ ছিল। তো 1 লক্ষ বছর আগে কি টেকনোলজি এত উন্নত ছিল? ছিল না। মানুষ কিন্তু তার কৌতূহল থেকে আজকে এত উন্নতি করতে করতে উন্নতির একদম চরম শিখরে আমরা এখন। কিন্তু এটা সত্য যে ভবিষ্যতে যে উন্নতি হবে সেটার তুলনায় এটা কিন্তু খুবই প্রিমিটিভ। তখন মনে হবে ওই সেই মান্ধাতা 2025 সাল, তখন সবাই এই কথা বলবে আজকে থেকে ফিউচারে। তোমার কাছে এখন মনে হচ্ছে অনেক উন্নতি, বাট যে উন্নতির যে ট্রেন্ড, একটা সময় মানুষ বলবে ওই প্রাচীন আমল 2025 সাল, ওই তৎকালীন সময় মানুষ ফেসবুক আর ইন্টারনেট এই দুইটাই ছিল সম্ভব, কিভাবে যে থাকতো আমি তো পারবো না। আমরা এখন যেমন বলি, তো এখন তো তখন মানুষ এত উন্নত হলো, কিন্তু আমাদের মেইন প্রবলেম তো সলভ হলো না। তখনও মানুষ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগতো, এখনো ভোগে। আমরা কি, আমাদের লাইফ কি উন্নত হয়েছে? এখনো তো ফিলিস্তিনে মানুষ মারা যাচ্ছে না? হ্যাঁ, মানে এখনো যে মৃত্যুগুলো হচ্ছে সারা পৃথিবীতে, সবগুলোই কি হওয়ার মতো? মৃত্যু হবেই, এটা তুমি অ্যাভয়েড করতে পারবে না, কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা পৃথিবীতে এত উন্নতি করার পরও এখন পৃথিবী ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে একদম ধ্বংস করে ফেলছি, এবং জানো বাংলাদেশ খুব মানে হেভিলি এফেক্টেড হবে এটার দ্বারা। সত্যি কথা, ক্লাইমেট চেঞ্জের কারণে যে সকল দেশ সবার আগে এফেক্টেড হবে, বাংলাদেশ তার মধ্যে একটা। চিটাগাং অঞ্চল তো খুব বিপদের মধ্যে আছে। তাহলে তুমি চিন্তা করো, তুমি এত উন্নতি করছো কিন্তু নিজেরই ক্ষতি করে ফেললা। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, 1 ডিগ্রি বাড়া মানে ভয়ঙ্কর অবস্থা। তাহলে এত কিছু করে কি লাভ হলো বলো? তারপর তুমি চিন্তা করো একটা বিষয়, এই যে নাজিজম বা স্ট্যালিনিজম, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গিয়েছে পৃথিবীতে? হিটলার কতগুলো ইহুদিকে মেরেছে। আচ্ছা, সব ইহুদি কি খারাপ ছিল? ছোট বাচ্চা ছিল না ওর মধ্যে? তাহলে জার্মানির সকল মানুষ কি খারাপ ছিল ওই সময়? না, কিন্তু তারা কেন হিটলারকে সাপোর্ট করলো, হিটলার হত্যাযজ্ঞকে? তুমি চিন্তা করো, আমাদের রিসেন্ট এক্সাম্পল দেখো, আওয়ামী লীগ যারা করে সবাই কি খারাপ মানুষ? তারা কি খারাপ মানুষ ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগত জীবনে? তোমার আশেপাশে অনেকে আছে আত্মীয় স্বজনের মধ্যে, কিন্তু চিন্তা করো অনেকেই তারপরও এই পুরো হত্যাযজ্ঞ সাপোর্ট করছে। ইন্ডিভিজুয়াল তারা কিন্তু খারাপ মানুষ না, সে নিজে হয়তো হত্যা করেনি, কিন্তু সে কিন্তু ঘুরে ফিরে ওই আওয়ামী লীগকে সাপোর্ট করছে, তার হত্যাযজ্ঞ। খেয়াল করে দেখবা, হত্যাযজ্ঞটা কোনোভাবে সাপোর্ট করার মতো কিছু না, কিন্তু অনেকে কিন্তু ইনিয়ে বিনিয়ে যুক্তি দিচ্ছে যে এটা সরকার এই কারণে করেছে। কোনোভাবেই এটা জাস্টিফাই করা যাবে না যে এই মানুষগুলোকে কেন মানলো এতগুলো ছাত্রদের, জাস্টিফাই করার মতো কিছু না। তুমি যতই আওয়ামী লীগকে সাপোর্ট করো, তারপর উনি কি করছে? তা এই বইতে উনি দেখাতে চেয়েছেন যে আসলে আমরা অ্যাজ এ হোল অনেক উন্নত করছি, আমরা ইনফরমেশন আমাদের এখন 1 সেকেন্ডের ব্যাপার পাওয়া, কিন্তু অ্যাজ এ হোল আমাদের উইজডম কিন্তু নাই, ওই যেই সেই পৃথিবী ধ্বংস করছি। তাহলে কথা হলো, এইভাবে যদি আনকন্ট্রোল উন্নতি করতে থাকি, আলটিমেটলি লাভ আছে এগুলো? নিজেদের ধ্বংস যদি নিয়ে আসি। তা উনি এখানে 2টা গল্প বলেছেন। প্রথম গল্প হলো গ্রিক মাইথোলজি ফাইটনের গল্প। তো ওখানে উনি বলেছেন যে একটা গ্রিক মাইথোলজি ছিল, তো সেখানে ফাইটন কোনোভাবে জানতে পারলো সে হলো সূর্য দেবতা হেলিওসের সন্তান। এখন আশেপাশের মানুষজনকে সেটা প্রমাণ করতে চায় যে হ্যাঁ, যে আমি সূর্য দেবতার সন্তান। তো সূর্য দেবতার কাছে গেল, গিয়ে বললো আমি সূর্যে যাব। সে জোর করে অনুমতি দিল। তখন তার সূর্য দেবতা বললো খবরদার, তুমি কিন্তু এটা কন্ট্রোল করতে পারবে না, তুমি যেও না। কিন্তু তার জেদ সে যাবে, অর্থাৎ সে স্বর্গীয় ঘোড়াতে করে সূর্যে যাবে। সে জেদ করে বললো না আমি নিব। ওই স্বর্গীয় ঘোড়া কিন্তু সে কন্ট্রোল করতে পারবে না, তাকে বারবার বলা হচ্ছে, বলছে না আমি যাবই। তখন তার এই উইশটা অ্যাকসেপ্ট করলো সূর্য দেবতা। করার পর সে আকাশে উঠতে উঠতে একসময় কন্ট্রোল হারিয়ে ফেললো। স্বাভাবিক ওই ঘোড়াগুলো সে কন্ট্রোল করতে পারবে না। তখন ওই একটা কারণে পৃথিবীতে আগুন ধরে গেল। তখন তো মহাবিপদ, সে তো কন্ট্রোল করতে পারছে না। তখন দেবতা জিউস এসে তাকে একটা থান্ডার বোল্ট দিয়ে মারলো, মেরে পৃথিবীতে ফেলাই দিল, সে মারা গেল, পৃথিবীটা বেঁচে গেল তখন। তাহলে এতে করে কি হলো? সে এমন কিছু
কন্ট্রোল করতে চাইলেও যেটা সে কন্ট্রোল করতে পারবে না, আলটিমেটলি নিজের নিজের ধ্বংস ডেকে আনলো। তো এর থেকে ওটা না করাই তো ভালো ছিল নাকি? আর একটা গল্প যেটা আমি ছোটবেলা পড়েছিলাম, আমি নিজে পড়েছিলাম গল্পটা, সেটা হলো একটা তোমার যখন আজকে থেকে 200 বছর আগে যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়া শুরু হলো, প্রথম শিল্প বিপ্লব 200-300 বছর আগে, তখন বিখ্যাত জার্মান রাইটার গেটে, ফন গেটে, হ্যাঁ, ইয়োহান ফন গেটে, তো ওনার একটা গল্প আছে, নাম হলো দ্য সরসারার্স অ্যাপ্রেন্টিস। সরসারার মানে জাদুকর। তো ওই গল্পে একজন জাদুকর তার শিষ্যকে তার ওয়ার্কশপটা দেখাশোনা করার জন্য বলে গেল, এটা দেখে দেখো। শিষ্য কিন্তু জাদু জানে না, হালকা পাতলা জানে জাদু, ওই জাদুকরের দেখে। আমরা এখন একটু বন্ধ রাখি, একটু বক্তব্য চলছে আশেপাশে, বক্তব্য শেষ হোক, মাইক দিয়ে বক্তব্য হচ্ছে। ও তোমরা একটু রিল্যাক্স থাকো, সমস্যা নেই, আমরা তো ইনফর্মাল মোডে আছি, এডিট হবে, সমস্যা নাই। এটা কি রেকর্ডেড? এখন তো রিয়েল টাইম বলছে, অনেক কিছু রেকর্ডেড থাকে। হ্যাঁ, ঠিক আছে, এই অটোমেশনের যুগে তুমি বারবার কেন বলবে এক কথা? রেকর্ড করো, বাস ছাড়ে দাও, শেষ হয়ে গেল। অনেকে বিকাশে বিজ্ঞান দিত শুনলাম। আচ্ছা, এখন শোনো, তো তো ওই জাদুকর বলে গেল এটা দেখে রেখো, আর পানি এনে, নদী থেকে পানি এনে এটা ধুয়ে মুছে রেখো। চলে গেল। এখন শিষ্যটা মনে করলো আমি এত কষ্ট করবো কেন, আমার ঝাড়ু আছে, ঝাড়ুটাকে সে জাদুগ্রস্ত করবো। পুরো কিন্তু জানে না, কিন্তু অল্প জাদু জানে, ওটা দিয়ে ঝাড়ুকে জাদুগ্রস্ত করে ঝাড়ুটাকে বললো তুমি পানি নিয়ে আসো। ঝাড়ুটা পানি আনছে তো আনছে তো আনছে তো আনছে, বন্ধ করতে পারে। অল্প জাদু জানে, অল্প বিদ্যা ভয়ঙ্কর, কন্ট্রোল করতে পারছে না। এমন কিছু সে স্টার্ট করলো যে সে কন্ট্রোল করতে পারে না। তখন পানি আনতে 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 একদম মানে প্লাবিত করতে শুরু করলো। সেটা টেনশনে পড়ে গেল। সে তখন ঝাড়ুটাকে করতে হবে, ঝাড়ুটাকে নষ্ট করার জন্য ঝাড়ুটাকে 2 টুকরা করলো। 2টা টুকরা দ্বিগুণ গতিতে আলাদা করে পানি আনা শুরু করলো। তো শেষে এসে জাদুকরটা এসে বাঁচিয়ে দিল। তো এই 2টো গল্প থেকে ইউভাল নোয়া হারারি বলতে চেয়েছে যে এমন কিছু যদি তুমি শুরু করো যেটা কন্ট্রোল করতে পারবে না, আলটিমেটলি তুমি তোমার নিজের বিপদ দেখে আনলা। ওটা বরং না করাই ভালো ছিল। তো উনি এটা বলতে চাইছেন আমরা এখন যে অতিরিক্ত উন্নতি করতে পারছি এআই এর যুগে, এটা কি কি ভয়ঙ্কর দিকে আনতে পারি, এবং আমরা যদি এটা কন্ট্রোল করতে না পারি আমরা নিজেই নিজের বিপদ ডেকে আনবো। এবং এটা নিয়ে অনেকে কথা বলছেন যে এআই কিন্তু আমাদের ধ্বংস ডেকে আনতে পারে। আচ্ছা, তো উনি বলতে চেয়েছেন যে আসলে এই এত কিছু আমরা মনে করি যে একটা মানুষ, এই 2টা গল্প থেকে মনে হতে পারে যে মানুষের ব্যক্তিগত লোভের কারণে, ওই যে লোভ না, প্রথমে ওর লোভ ছিল ও আকাশে যাবে, তারপরের জন লোভ যে আমি মানে একটা আমাদের যে খারাপ একটা দিক ইন্ডিভিজুয়াল ব্যক্তির, তো এটার কারণে আসলে এই ঘটনাগুলো ঘটে। কিন্তু ইউভাল নোয়া হারারি বলতে চেয়েছেন সবসময় ব্যক্তি খারাপ হওয়ার কারণে দুর্ভোগ আসে না। 1933 সালে সবগুলো জার্মানির মানুষ কি সাইকোপ্যাথ ছিল না, কিন্তু তারা হিটলারকে কেন ভোট দিল? হিটলারের মতো মানুষকে, এতগুলো নিরীহ মানুষকে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। ইন্ডিভিজুয়াল জার্মান মানুষগুলো তো কেউ খারাপ ছিল না। এতে শেখ হাসিনা হত্যাকে অনেকে সাপোর্ট করছে। তা আওয়ামী লীগ যারা করে সবাই কি সাইকোপ্যাথ? সবাই কি খুনি? ওকে নিজের হাতে খুন করেছে, কিন্তু সাপোর্ট করছে কেন? কারণ মানুষ আসলে গল্প তৈরি করতে পারে, কোঅপারেশন, যেটা ইউভাল নোয়া হারারি সবসময় বলে আসে যে আজকে মানুষ কেন পৃথিবী রুল করে, বাঘ কেন করে না? বাঘের তো শক্তি মানুষের থেকে বেশি। উনি বলতে চান একটা বাঘ আর একটা মানুষের মধ্যে যুদ্ধ দিলে কে জিতবে? ডেফিনেটলি একটা বাঘ জিতবে, কিন্তু 100টা বাঘ আর 100টা মানুষের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে? মানুষ জিতবে। কারণ মানুষ এই কারণে পৃথিবী রুল করে যে মানুষ কোঅপারেশন করতে পারে একসাথে। আচ্ছা, একটা স্টেডিয়ামে হাজার হাজার বানর একসাথে আসলো, তারা কোনো সিদ্ধান্তে আসতে পারবে? বিপ্লব ঘটাতে পারবে কোনো? বাঘ আসলো মনে করো, পারবে না, কারণ শক্তিশালী তারা পারলো না কেন? কিন্তু মানুষ দেখো, ইন্ডিভিজুয়ালি মানুষ যখন জন্ম নেয়, মানুষ যত দুর্বল থাকে অন্যান্য প্রাণীর বাচ্চা কিন্তু এত দুর্বল থাকে না। মুরগির বাচ্চা তো জন্মের কিছু পরেই তো কথাটা শুরু করে, মানুষ কি পারে? কিন্তু মানুষের শক্তি কোথায় জানো? একসাথে যখন আমরা কোঅপারেশন করতে পারি একসাথে, আমরা কিন্তু সরকার গঠন করি। কোনো পিঁপড়া, মানে তুমি দেখেছো কোনো বাঘ সরকার গঠন করে? মানুষ সরকার গঠন করে, মানুষ কনসেপ্ট তৈরি করে, গল্প তৈরি করে, ধর্ম তৈরি করে। দেখো, এখন তুমি বলতে চেয়েছেন এটাই যে আসলে এই প্রবলেমটা ইন্ডিভিজুয়াল প্রবলেম না, এটা হলো একটা নেটওয়ার্ক প্রবলেম, একসাথে বড় নেটওয়ার্ক, এটার প্রবলেম। আচ্ছা, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটু কথা বলি। 1941 সালের শেষের দিকে আর 1942 সালের শুরুর দিকে তখন অক্ষশক্তি মানে জার্মানি, ইতালি আর জাপান ওরা প্রায় জিতেই গেল। কিন্তু হঠাৎ করে
সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিন সে কিন্তু যুদ্ধের মোড় ঘুরিয়ে নিল এবং জার্মানি, ইতালি এবং জাপানের যে অক্ষশক্তি তাকে হারিয়ে দিল, এবং আমরা জানি হিটলার পরে সুইসাইড করে। এখন তারপর কি হলো, সোভিয়েত ইউনিয়ন কিন্তু বিশ্বে পাওয়ারফুল হয়ে গেল। তখন পৃথিবীতে দুইটা শক্তি, ইউএসএ 1990 সাল, ইউএসএ আর সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন হলো কমিউনিজম, এটার প্রবক্তা, আর ইউএসএ তখন লিবারাল ডেমোক্রেসি, মানে আজকে আমরা ডেমোক্রেসির কথা বলি, যে গণতন্ত্র। পৃথিবীতে এরকম ছিল না সবসময় যে মানে মানে বেশিরভাগ মানুষের মতামত প্রাধান্য দিব না, রাজা যা বলবে তাই। পৃথিবীতে এভাবেই হয়ে আসছে। পৃথিবীর ইতিহাস কিন্তু যুদ্ধের ইতিহাস। পৃথিবী এই সময়টা সবচেয়ে শান্তিপূর্ণ অবস্থায় আছে এখন। পৃথিবীর ইতিহাস তুমি দেখো, খালি যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ। আমরা কিন্তু অনেক শান্তিপূর্ণ অবস্থায় আছি এখন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত দেশ এফেক্টেড হয়ে গেল তুমি চিন্তা করবো, কত মানুষের ঘর ছাড়া মারা গেল। এখন আমরা অনেক শান্তিতে আছি না সেই তুলনায়? আচ্ছা, এখন তারপর কি হলো, ইউএসএ সোভিয়েত ইউনিয়ন রাইজ করা শুরু করলো। পরবর্তী কিছু ইকোনমিক কারণে সোভিয়েত ইউনিয়ন কিন্তু কলাপস করে গেল। ইউএসএ পৃথিবীর এখন একমাত্র সুপার পাওয়ার, এবং তখন আমরা মনে করলাম যে হ্যাঁ, এবার তার লিবারাল ডেমোক্রেসি আর ক্যাপিটালিজমের যুগ। অর্থাৎ কি হলো, মানে একটা সরকার যে তোমাকে কুক্ষিগত করে রাখবে এই দিন আর নাই, আগে ছিল। আমরা এটা মনে হচ্ছে এখন আমাদের যে হ্যাঁ, দেখলাম চারিদিকে ডেমোক্রেসি, গণতন্ত্র, জনগণের মত নিব, সবাই স্বাধীন, ফ্রিডম। মনে হচ্ছে যে পৃথিবী ওই দিকেই চলে গেল, কিন্তু এখন আবার জিনিসটা আবার ঘুরে যাচ্ছে। এখন হিটলার আর স্টালিন যেভাবে মানুষকে কন্ট্রোল করতো, তার থেকেও বেশি কন্ট্রোল করতে পারবে এখন সরকার, কারণ সরকারের হাতে তোমার ডেটা আছে। গুগল আর ফেসবুক তোমাকে এমন ভাবে কন্ট্রোল করছে তুমি জানো না। আগে তো তাও তুমি জানতা যে হিটলার বা স্টালিন আমাকে কন্ট্রোল করছে, এখন তুমি জানোই না। তুমি না জানি তোমার সবকিছু দিয়ে দিচ্ছ গুগলকে, ফেসবুককে, সেটা আবার সরকার নিয়ে নিতে তথ্য। তার মানে উনি বলতে চেয়েছেন যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ডেমোক্রেসি জিতে গেল, কিন্তু আসলে আবার আমরা এমন দিকে যাচ্ছি অতিরিক্ত তথ্যের কারণে, যে আবার হয়তো অথরিটারিয়ান রেজিম বা টোটালিটারিয়ান যেটা রেজিম সেটা আবার ফিরে আসছে। এবং এখন যেমন চায়নার সোশ্যাল ক্রেডিট সিস্টেম প্রত্যেকটা সিটিজেনকে ট্র্যাক রেকর্ড করে। ইউ আর বিং ওয়াচড অল দ্য টাইম, তুমি জানো না। তুমি মানে এখন আরো ভয়ঙ্কর সময় আসতে যাচ্ছে, যদি ভুল পথে পরিচালিত করি এমন সময় আসবে তোমার উঠতে বসতে প্রত্যেকটা সেকেন্ড ইউ আর বিং ওয়াচড। অর্থাৎ তুমি আপাত দৃষ্টি মনে হবে তুমি ডেমোক্রেসিতে, কিন্তু তুমি ডেমোক্রেসি নাই। এবং এইটা আগের থেকেও ভয়ঙ্কর একটা সময় আসতে যাচ্ছে। সো বিফোর ইট ইজ টু লেট, যাক। সো বিফোর ইট ইজ টু লেট, আমাদের এখন সচেতন হতে হবে, সবাইকে এই বিষয়ে কথা বলতে হবে যে আমরা অ্যাজ এখন কোন দিকে যাচ্ছি। এমন জায়গায় চলে গেলাম যেখানে তুমি কথাই বলতে পারো না, তোমার কোনো স্বাধীনতাই নাই। তো সেই পৃথিবীকে আমরা চাই। আমাদের উদ্দেশ্য সবসময় ছিল একটা সাম্যবাদী পৃথিবী, যেখানে সবাই তার কথা বলতে পারবে। তো এখন আমরা কি আদৌ সেই দিকে যাচ্ছি? লিবারাল ডেমোক্রেসি তো এখন একটা কলাপসের দিকে যাচ্ছে। যেভাবে এআই রাইজ করছে, অল্প কিছু মানুষের হাতে পাওয়ার থাকবে, তারা পুরো পৃথিবী কন্ট্রোল করবে। এটা কি আমরা চাই? সো এটা নিয়েই কথা বলতে হবে এখন আমাদের। ওকে।